অঙ্কটা যে হলো না কেন কবিতার মতন মুখস্থ করে করে রাখতাম স্মরণ। এই করি এই ভুলি রাখতে পারি না মনে, সূত্রগুলো কখনোই থাকে না স্মরণে। আমাদের অঙ্ক স্যার অঙ্কের খুব ভক্ত, বেত মেরে মেরে আমার পিট করেছেন শক্ত। বাংলায় প্রায় ৭৫, ইংরেজিতে ৬০, অঙ্কেতে পেয়েছি মাত্র ২৫ মার্ক। অঙ্ক স্যারের পিটুনি বকাঝকা মায়ের, কিলঘুষিও বাদ পড়েনি আমার বড় ভাইয়ের। অঙ্কে এবার করবই পাস, নিলাম কঠিন শপথ, পাশ করেই দেখিয়ে দেব আমার কত দাপট। অনেক কষ্ট অনেক অঙ্ক সবই হলো শেষ, অবশেষে বেরোলো পরীক্ষার রেজাল্ট। শেষমেশ এবার হয়েছি আমি বেজায় খুশি, অঙ্কেতে পেয়েছি আমি ৮-০-৮০। হ্যাঁ, অঙ্কটা হচ্ছে এমন একটা ধারাবাহিক প্রক্রিয়া যেটাকে ধারাবাহিকভাবেই পড়তে হয়, ধারাবাহিকভাবেই এটাকে করতে হয়। যদি আমরা কখনো এটাকে বাদ দিয়ে রাখি তাহলে কিন্তু সঠিকভাবে এটা শেখা সম্ভব হবে না। কিন্তু পৃথিবী এখন একটি দুর্যোগের মধ্য দিয়ে যাচ্ছে। এই মহাদুর্যোগের মধ্যেও আমাদের কিন্তু সঠিকভাবে অঙ্ক চর্চা রাখতে হবে, কেননা এই দুর্যোগটা কিন্তু একসময় শেষ হবে। কিন্তু যদি আমরা গণিতের প্র্যাকটিস সঠিকভাবে না রাখি তাহলে কিন্তু আমরা পিছিয়ে পড়ব। এর জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে, এমনকি আমাদের দেশে সব জায়গায় এখন বিভিন্ন ধরনের অনলাইন স্কুল চালু হয়েছে। এরই ধারাবাহিকতায় আমাদের বাংলাদেশে ছাত্রছাত্রীদের শিক্ষা ব্যবস্থা সঠিকভাবে পরিচালনা করার জন্য যে বিভিন্ন জেলায় স্কুল পরিচালনা হচ্ছে অনলাইনের মাধ্যমে, তারই ধারাবাহিকতায় আমাদের গোপালগঞ্জ অনলাইন স্কুলও চলছে। আজ গোপালগঞ্জ অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। শুভ অপরাহ্ন। আমি দেবদাস বাইন, সহকারী শিক্ষক, ৬৪ নং মামুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাশিয়ানী, গোপালগঞ্জ। আজ আমি আছি তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়টা পাঠদান করার জন্য। তাই আমার তৃতীয় শ্রেণীর ছোট্ট সোনামণিদেরকে আমি প্রথমে ফুলের শুভেচ্ছা জানাচ্ছি, শরতের কাশফুলের শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী যে পুজো আসছে তার শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি, শরতের সাদা মেঘের শুভেচ্ছা জানাচ্ছি। এখন আমি আমার ছোট্ট সোনামণিদের বলছি, তোমরা তোমাদের খাতা কলম নিয়ে মোবাইল বা ল্যাপটপ ইত্যাদির সামনে বসে যাও এবং তোমরা আমি যে ক্লাসটা করব সেই বিষয়টা সঠিকভাবে শোনো এবং নোট করো। তোমার যে অভিভাবক আছেন তাদের সাহায্য নাও এবং আমি একান্তভাবে সকল অভিভাবককে অনুরোধ করছি আপনারা আপনাদের বাচ্চাদেরকে সহযোগিতা করুন এবং আপনি যদি একজন সচেতন অভিভাবক হন তাহলে অবশ্যই আপনার পাশে যে বাচ্চাটা আছে যে এই বিষয়টা জানে না তাকেও সহযোগিতা করুন। আজ আমি তৃতীয় শ্রেণী প্রাথমিক গণিতের জ্যামিতি বিষয়টি নিয়ে আলোচনা করব, যেটা ১০ম অধ্যায়ে আছে। এখন আমি আমার ক্লাস শুরু করছি। আজ তৃতীয় শ্রেণীর জ্যামিতি বিষয়ে যে আলোচনাটা হবে তার মাধ্যমে আমার ছোট্ট ছোট্ট সোনামণিরা যে বিষয়গুলো জানতে পারবে সেই বিষয়গুলো হচ্ছে, জ্যামিতির সম্পর্কে তারা বিশেষ ধারণা পাবে, বিন্দু রেখা ও তল বিষয়ে তারা জানতে পারবে, চতুর্ভুজ তারা আঁকতে পারবে, আয়ত ও বর্গ আঁকতে পারবে, কোণ কি সেটা তারা জানতে পারবে, কোণের বিভাজন সম্পর্কে তারা ধারণা লাভ করবে, বৃত্ত কি সেটা জানতে পারবে, বিভিন্ন পদ্ধতিতে বৃত্ত আঁকা তারা শিখতে পারবে। প্রথমে জ্যামিতি সম্পর্কিত কিছু ধারণা আমি তাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আমার ছোট্ট ছোট্ট সোনামণিরা, জ্যামিতি কি এই বিষয়টি তোমাদের কাছে একেবারেই নতুন নয়, কেননা দ্বিতীয় শ্রেণীতেও তোমরা জ্যামিতি শব্দটি শুনেছ আর আজকেও তোমরা জ্যামিতি সম্পর্কে জানতে পারবে। দেখো আমি তোমাদের জন্য কি এঁকেছি, এখানে দেখো জ্যামিতি কথাটা লেখা আছে, এখানে জ্যামিতি সম্পর্কিত বিশেষ তথ্য আছে, তোমরা ইচ্ছা করলে এটা নোট নিতে পারো। এর জন্য আমি এটা সামনে ধরেছি যাতে এখান থেকে তোমরা নোট নিতে পারো। আমি পরবর্তীতে আবার ধরবো, প্রথমে তোমাদের এই বিষয়টা একটু বুঝিয়ে নেই, আলোচনা করে নিই।
আসলে জ্যামিতি যে শব্দটি, এই শব্দটিতে দুটি অংশ আছে, জ্যা এবং মিতি। এই শব্দটি এসেছে একটি গ্রিক শব্দ থেকে, দুটি গ্রিক শব্দ থেকে। সেই গ্রিক শব্দ দুটি হচ্ছে জিও এবং মেট্রন। ইংরেজিতে জ্যামিতিকে বলা হয় জিওমেট্রি। এই জিওমেট্রি শব্দটি ওই জিও এবং মেট্রন থেকেই তৈরি হয়েছে। আর বাংলায় যে জ্যামিতি, সেই জ্যামিতিকে আমরা দুটি অংশে ভাগ করতে পারি, একটা হচ্ছে জ্যা এবং অন্যটা হচ্ছে মিতি। তাহলে আমরা জ্যামিতিকে কয়টা অংশে ভাগ করতে পারি? দুইটা অংশে ভাগ করতে পারি। আচ্ছা আমার ছোট্ট সোনামণিরা, তোমরা কি বিষয়টা বুঝতে পেরেছো যে জ্যামিতি কথাটাকে আমরা দুটি অংশে ভাগ করতে পারি, একটা হলো জ্যা আর একটা হচ্ছে মিতি। আমি তোমাদের লিখে দেখাচ্ছি, একটা হচ্ছে জ্যা আর একটা হচ্ছে মিতি। জ্যামিতি। এখন তোমাদের কাছে এই বিষয়টা জটিল মনে হতে পারে যে তাহলে জ্যামিতি বলতে আমরা কি বুঝবো। এই বিষয়টাকেও আমি সহজ করে দিচ্ছি তোমাদের জন্য। দেখো, এই জ্যা মানে হচ্ছে ভূমি। এখন ভূমি শব্দটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারো, কারণ তুমি যেখানে বসে আছো কোনো চেয়ারে বা কোনো খাটে, তো চেয়ার বা খাট যার উপর আছে সেটাই তো ভূমি। আমরা মাটি দিয়ে হাঁটাচলা করি, এগুলো কি ভূমি। তাহলে যা বলতে আমরা বুঝতে পারবো সেটা কি ভূমি। এবং মিতি বলতে বোঝানো হচ্ছে কি, মিতি হচ্ছে কোনো কিছুর পরিমাণ। যেমন তুমি আজকে যখন খাবার খেয়েছো, নিশ্চয়ই তোমার মা তোমাকে জিজ্ঞাসা করেছেন আর কয়টা খাবার নাও, আর কয়টা ভাত নাও, বা একটু ডাউল নাও। এই যে তোমাকে একটু পরিমাণ ডাউল দেওয়া হলো, বা তোমাকে একটু মাছ দেওয়া হলো, বা তোমাকে কিছু ভাত দেওয়া হলো, এই যে কতটুকু করে দেওয়া হচ্ছে, এটা এক একটা পরিমাণ। তাহলে ভূমির পরিমাণ, অর্থাৎ আমরা যখন জ্যামিতি শব্দটা দেখব, জ্যামিতি শব্দটি থেকে আমরা বুঝতে পারবো জ্যামিতি মানে হচ্ছে ভূমির পরিমাণ। তবে শুধুমাত্র যে ভূমির পরিমাণ দিয়ে আমরা জ্যামিতির হিসাব করি তা কিন্তু ঠিক না। আমরা ভূমির পরিমাণ ছাড়াও জ্যামিতির মাধ্যমে আরো অনেক ধরনের বিষয় সম্পর্কে ধারণা লাভ করতে পারি। যেমন এই যে হচ্ছে একটা বোর্ড, এই বোর্ডটা দেখতে কেমন মনে হচ্ছে আমাদের কাছে? এর চারটি পার্ট আছে মনে হচ্ছে, অর্থাৎ চারদিকে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, এইভাবে। আবার যদি আমরা দেখি আকৃতিটা আসলে দেখতে কেমন, মানে একটা চার কোণা টাইপের, চারপাশে বিভিন্ন ধরনের কোণা আছে। আবার যদি আমরা এই ঘরটাকেও দেখি, সেই ঘরের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন ধরনের কোণা আছে। ঠিক সেরকমই জ্যামিতি বলতে এবং জ্যামিতির ব্যবহারের বিষয়টা শুধুমাত্র ভূমির সাথে সংশ্লিষ্ট নয়। জ্যামিতি বলতে আমরা অনেক কিছুই বুঝি, এবং এর ব্যবহার শুরু হয়েছিল মিশর এবং মেসোপটেমীয় সভ্যতার মাধ্যমে। সভ্যতা হচ্ছে যেখানে একটা সময় মানুষেরা তাদের বাঁচার জন্য বিভিন্ন ধরনের জায়গায় তাদের বসবাসের স্থান গড়ে তুলেছিল, সেগুলো হচ্ছে সভ্যতা। সেই মেসোপটেমীয় সভ্যতায় সর্বপ্রথম এই জ্যামিতির ব্যবহার ছিল। এখন আমরা এই জ্যামিতির যে নোটটা এখানে দেওয়া আছে, আমি তোমাদের এটা দেখাচ্ছি, কারণ দূর থেকে ওই বিষয়গুলো স্পষ্ট নাও হতে পারে। তাই এটা তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি যাতে তোমরা এখান থেকে এই বিষয়টা নোট নিতে পারো, সঠিকভাবে এটাকে দেখতে পারো এবং নোট নিতে পারো। এখানে লেখা আছে এই জ্যামিতি শব্দটি কোথা থেকে এসেছে, জ্যামিতির উৎপত্তিটা কিভাবে হলো, এবং জ্যামিতি শব্দের অর্থটা কি। তোমরা এই পুরো বিষয়টাই কিন্তু এখান থেকে জানতে পারবে। তো আমার ছোট্ট সোনামণিরা, তোমরা কি বিষয়টা এখানে দেখছো বা এটাকে নিচ্ছ? দেখো, এটা নেওয়ার চেষ্টা করো, তোমাদের অনেক উপকার হবে, ভালো হবে, অনেক কিছুই জানতে পারবে। ঠিক আছে, তাহলে আমি এখন এটা রাখি। এর পরবর্তীতে আমরা জানতে পারবো বিন্দু সম্পর্কে। বিন্দু শব্দটা তোমরা কখনো কি শুনেছো যে বিন্দু, বিন্দু বলতে কি বোঝায় এটা কি তোমরা জানো? কখনো কি বিন্দু শব্দটা শুনেছো? শুনতে পারো, আবার নাও শুনতে পারো। যদি না শুনে থাকো তাহলে এখন শুনে নাও। বিন্দু একটি শব্দ, তবে বিন্দু বলতে কি বোঝানো হয় সেটা তোমাদের নিশ্চয়ই জানতে হবে। আবার এরপর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে রেখা। এই রেখাটা কি সেটাও তোমাদের আজকে জানতে হবে। এরপর আমরা যে বিষয়টি সম্পর্কে জানবো সেটা হচ্ছে তল। এরপর আমরা তল সম্পর্কেও জানতে পারবো। এখন আমি তোমাদেরকে বিন্দু বিষয়টি জানাচ্ছি। দেখো, আমি বোর্ডের উপরে দুটো ফোঁটা দিলাম, আমি এখানে দুটো ফোঁটা দিলাম। এই ফোঁটাগুলো মূলত বিন্দু। তাহলে
আমরা কি শিখতে পারলাম? আমরা এই যে ফোঁটা দিলাম, এই ফোঁটাগুলোই হচ্ছে কি বিন্দু। ঠিক আছে, বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। একটু মনোযোগ দিয়ে শোনো, অবশ্যই বুঝতে পারবে। এখন মজার বিষয় হচ্ছে, যদি আমরা এই বিন্দুগুলোকে বৃদ্ধি করার চেষ্টা করি, একটু বেশি বেশি লেখার চেষ্টা করি এবং পরস্পরের সাথে যদি এটাকে আমরা অ্যাডজাস্টমেন্ট করি, অর্থাৎ যদি আমরা সংলগ্ন করে রাখি, পরস্পরের সাথে কানেক্ট করে রাখি, যুক্ত করে রাখি, তাহলে সেই ক্ষেত্রে এটা কি হবে? দেখো, আমরা পর্যায়ক্রমে এই বিন্দুগুলোকে বাড়াতে থাকবো। একটা মজার বিষয় হচ্ছে, যদি এই বিন্দুগুলোকে আমরা একটানা বাড়াতেই থাকি, পরস্পরের সাথে যদি আমরা একটা বিন্দুর সাথে আরেকটা বিন্দু কানেক্ট করে করে আমরা যদি এটাকে বাড়াতে থাকি, তাহলে এখান থেকে তৈরি হবে এক ধরনের লাইন। এরকম একটা লাইন তৈরি হবে। এই লাইনগুলো, এই লাইনকে আমরা কি বলতে পারি? এই লাইনটি হচ্ছে রেখা। তাহলে আমরা বুঝতে পারলাম বিন্দু এবং রেখার সম্পর্কিত বিষয়গুলো। প্রথমে আবার আমি আরেকবার বলি, এখানে প্রথমের বিষয়গুলো সেটা হচ্ছে যে বিন্দু হচ্ছে এই যে আমরা যে ফোঁটাটা দিলাম, এটা আসলে বিভিন্ন ধরনের সংজ্ঞা আমরা অন্যভাবে করতে পারবো। যখন আমরা বড় শ্রেণীতে যাব তখন আরো সুন্দর করে এই বিষয়গুলোর তথ্য আমরা বুঝতে পারবো। কিন্তু এখন যেহেতু তোমরা ছোট, তোমাদেরকে সঠিক ধারণা যাতে তোমাদের মনের ভিতর জন্ম নেয়, তাহলে প্রথম থেকেই তোমরা এই বিষয়টা বুঝতে পারো, এর জন্য সাধারণ ধারণাটা দেওয়া হচ্ছে। পরবর্তীতে তোমরা যখন আবার উপরের শ্রেণীতে উঠবে, এই বিষয়গুলোর সংজ্ঞা একটু চেঞ্জ হয়ে যাবে, সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে, কিন্তু আপাতত তোমাদের এই বিষয়টা বিশেষ ধারণা দেওয়া হচ্ছে। আমরা এই বিষয়গুলো সম্পর্কে এখান থেকে জানতে পারবো যে বিন্দু বিষয়টা কি এবং রেখাটা কি। তো প্রথমেই আমরা বললাম যে বিন্দু হচ্ছে এই ফোঁটা। আবার তারপরে কি বললাম? যে অনেকগুলো বিন্দু যখন পরস্পরের সাথে অ্যাড করা হয়, তখন এখান থেকে এরপর আমরা যেটা সম্পর্কে জানতে পারবো সেটা হচ্ছে তল। দেখো, আজকে তল সম্পর্কিত বিষয়গুলো আমরা জানতে চাই। আমরা যদি একটা বই ধরি, তাহলে এই বই থেকে আমরা কি জানতে পারছি? এই বইটাতে দেখা যাচ্ছে এই যে একটা অংশ আছে উপরে, আবার এর তলে এই যে একটা অংশ আছে নিচে, আবার এই যে একটা অংশ আছে, আবার এই যে একটা অংশ আছে, আবার এই যে একটা অংশ আছে, এই যে একটা অংশ আছে। এই তল সম্পর্কে এই বিষয়গুলো আসলে কি? এই যে আমি যে কয়েকটা অংশ তোমাদেরকে দেখালাম, এগুলো হচ্ছে এক একটা তল। ঠিক আছে, এগুলো হচ্ছে এক একটা তল। তাহলে তলের বিষয়টা তোমরা বুঝতে পারলে, এগুলো হচ্ছে এক একটা তল। এখন আমি বইয়ের যে অংশগুলো তোমাদেরকে দেখালাম, ওগুলো যদি চিত্রের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করি, তাহলে দেখো এখানে এই যে একটা অংশ, এই যে একটা অংশ, আমি বইয়ের বিষয়গুলোকে যদি উপস্থাপন করার চেষ্টা করি, তাহলে তুমি দেখো এই বইটা মনে করো এখানে, এবং এই যে উপরের যে অংশটা, সেই উপরের অংশটা এটা। আবার ঠিক একইভাবে এর যে তলের অংশটা আছে, তলের অংশটা হচ্ছে এটা। আবার এই যে পাশের অংশটা আছে, পাশের অংশ হচ্ছে এটা, তার পাশে যে অংশটা আছে সেটা হচ্ছে এটা। একইভাবে এই যে একটা অংশ এখানে এবং এই যে একটা অংশ এখানে, এগুলোকে আমরা কি বলি? এই যে বইটা এবং এর কয়েকটা তল, কয়টা তল আমরা পেলাম দেখি গুনে, 1 2 3 4 5 6, 6টি তল পেলাম আমরা। তার মানে এই যে 6টি তল আছে, এরকম ধরনের বস্তু যদি থাকে, তাহলে সেই ধরনের বস্তুকে আমরা বলি ঘনবস্তু। এই ঘনবস্তুর কি থাকে? 6টি তল থাকে। কিন্তু কখনো যদি দেখা যায় যে সেই বস্তুটার প্রত্যেকটা তলই একই রকম, তখন সেটাকে আমরা বলি ঘনক। তাহলে আমরা এখন রেখা, বিন্দু এবং তল সম্পর্কে জানতে পারলাম। রেখাটা কেমন ছিল, বিন্দুটা কেমন ছিল আমরা আরেকবার বলি। যেমন আমরা বোর্ডের উপরে ফোঁটা দিয়েছিলাম, বলেছিলাম এই ফোঁটাগুলো হচ্ছে বিন্দু। যেমন এখানে আমি উপস্থাপন করেছি, দুটো বিন্দু আছে এখানে। আবার রেখাটা আমি উপস্থাপন করেছি, এখানে এরকম রেখাটা আছে, একটা লাইন। আবার তলের ক্ষেত্রেও আমি এটা উল্লেখ করেছি যে কোনো একটা বস্তু তার যে পিঠের অংশটা আছে, অর্থাৎ
আমরা এটা বলতে পারি কোন একটা বস্তুর যে পিঠ, সেই পিঠটাকেই বলা হচ্ছে তল। এইভাবে তল আবার দুই ধরনের হতে পারে, কোনোটা হতে পারে সমতল আর কোনোটা হতে পারে বক্রতল। এখন আমি তোমাদের কিছু জিনিস দেখাই, যেমন একটা মগ, এই মগের এই পিঠটা কেমন দেখতে, এটা হচ্ছে গোল টাইপের, এটাকে আমরা বলি বক্রতল। কিন্তু আমি যখন বইটা নিয়েছিলাম তার তলটা কিন্তু বাঁকা ছিল না, এই জন্য এই তলটাকে আমরা বলবো সমতল। তাহলে সমতল এবং বক্রতল সম্পর্কিত বিষয়গুলো আমরা বুঝতে পারলাম। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই এই বিষয়টা বুঝতে পারছো যে সমতল কি, বক্রতল কি। তোমাদের সুবিধার জন্য আমি এই নোটটাকে একটু সামনে রাখছি, যাতে তোমরা এখান থেকে বিষয়গুলো দেখতে পারো, বিষয়গুলো তোমাদের ধারণা লাভ করতে পারো এখান থেকে দেখে। আচ্ছা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এর পরবর্তীতে আমরা যেটা জানতে যাচ্ছি সেটা হচ্ছে কোণ। আমরা এবার জানতে যাচ্ছি কোণ সম্পর্কে। আমার প্রিয় শিক্ষার্থীরা, কোণ শব্দটি নিশ্চয়ই তোমরা শুনেছ। যেমন এই কথাটা নিশ্চয়ই শুনেছ কখনো যে ঘরের কোণ। তাহলে এইভাবে কোণ শব্দটির সাথে তুমি পরিচিত আছো। তাহলে আজকে আমরা এখানে কোণের বিষয়টা সম্পর্কে জানতে পারবো। কোণ বলতে এখানে কি বোঝানো হচ্ছে এটা আমরা আজকে জানতে পারবো। যেমন এখানে দেওয়া আছে, এখানে একটি রেখা আছে। আমরা এর আগে যে রেখাটা সম্পর্কে জানলাম সেই রেখাই, এখানে একটা রেখা আছে, তার পাশে আর একটা রেখা আছে। দুটো রেখা একটা জায়গাতে মিলিত হয়েছে, এই যেটা, এটাকে বলা হয় কি জানো? এটাকে বলা হয় শীর্ষবিন্দু। তাহলে আমরা একটা নতুন জিনিস সম্পর্কে জানতে পারলাম, সেটা হচ্ছে শীর্ষবিন্দু। অর্থাৎ যদি দুটো রেখা একত্রে মিলিত হয়, এখানে একটা রেখা আছে, এখানে একটা রেখা আছে, দুটো রেখা যখন একত্রে মিলিত হলো, ওই রেখা দুটোকে আমরা বলি কি বলি? মিলিত জায়গাটাকে আমরা কি বলি? রেখা দুটোর শীর্ষবিন্দু বলি। তাহলে আমি আবার বলি, এখানে একটি রেখা আছে, নিচে একটি রেখা আছে। এর আগে আমরা যে রেখা সম্পর্কে জানলাম সেই রেখার মিলিত বিন্দু, এটাকে আমরা বলি শীর্ষবিন্দু। ঠিক আছে, বুঝতে পেরেছো তোমরা? হ্যাঁ, এবার দেখো এই শীর্ষবিন্দুতে দেখো একটা কোণা তৈরি হয়েছে। অর্থাৎ এখানে ছেদ করার জন্য যে কোণাটা তৈরি হলো, এই কোণাটাকে আমরা বলছি কোণ। তাহলে এটা সহজ বিষয় হলো। এবং এটাকে যদি আমরা একটু সংজ্ঞার মাধ্যমে জানতে চাই যেটা কাকে বলে, তাহলে আমরা বলতে পারি দুইটি রেখার মিলিত বিন্দু। দুইটি রেখার মিলিত বিন্দু, যেটাকে আমরা কি বলেছিলাম? শীর্ষবিন্দু। ওই দুইটি রেখার মিলিত বিন্দু থেকে যে আকৃতি তৈরি হয় তার নামই হচ্ছে কোণ। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে দুইটি রেখা যখন একটা জায়গায় মিলিত হয়, তাদের মিলিত যে জায়গা সেই শীর্ষবিন্দুতে কি তৈরি হয়? কোণ তৈরি হয়। আচ্ছা, কিন্তু এই কোণগুলো আমরা দেখব যে কোথায় কিরকম কোণ তৈরি হয়, কোথায় কোণ আছে আমরা একটু দেখব এটা। যেমন আমরা যদি এই চিত্রগুলো একটু খেয়াল করি, এখানে যে চিত্রগুলো দেওয়া আছে আমি কাছে এনে দেখাচ্ছি, তোমাদের কাছে এনে দেখাচ্ছি আমি। এখানে যে চিত্রগুলো দেওয়া আছে অনুগ্রহ করে তোমরা দেখো, এখানে যে কোণগুলো দেওয়া আছে সেই কোণগুলো আমরা চিহ্নিত করব। এখানে আমি লিখে দিয়েছি কোণগুলো চিহ্নিত করি। কি করি? কি করব? কোণ চিহ্নিত করব, তাই তো? আচ্ছা আচ্ছা, তোমরা কখনো কিন্তু কোন আইসক্রিম খেয়েছো না? সেই কোণের নাম কিন্তু কোণ। তো কোণগুলো চিহ্নিত করি। আমরা কিন্তু এর আগে দেখেছিলাম কোণ কোথায় তৈরি হয়েছিল। ঠিক সেইভাবে দেখো তো, তোমরা হিসাব করে এখান থেকে বলতে পারবে কিনা যে এখানে কোন জায়গায় কোণ তৈরি হয়েছে। যেমন আমরা যদি এই চিত্রটা একটু দেখি, এখানে দেখা যাচ্ছে কিছু, তোমরা দেখতে পারো? হ্যাঁ, অবশ্যই দেখতে পাচ্ছো। দেখো এখানে কোণ তৈরি হয়েছে, দেখো এখানে একটা কোণ তৈরি হয়েছে, এখানে একটা কোণ তৈরি হয়েছে, এখানে একটা কোণ তৈরি হয়েছে। ঠিক একইভাবে এখানে একটা কোণ তৈরি হয়েছে, এখানে একটা কোণ তৈরি হয়েছে,
এখানে একটা কোণ তৈরি হয়েছে। আবার এই চিত্রটা যদি আমরা দেখি, এখানে একটা কোণ তৈরি হয়েছে, এখানে একটা কোণ তৈরি হয়েছে, এখানে একটা কোণ তৈরি হয়েছে, এখানে একটা কোণ তৈরি হয়েছে। ঠিক আছে? একইভাবে আমরা যদি দেখি, এখানে একটা কোণ তৈরি হয়েছে, এখানে একটা কোণ তৈরি হয়েছে, এখানে একটা কোণ তৈরি হয়েছে, এখানে একটা কোণ তৈরি হয়েছে। আবার এখানে একটা কোণ তৈরি হয়েছে, 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 এখানেও একটা কোণ তৈরি হয়েছে। এইভাবে আমরা কোণগুলোকে চিহ্নিত করতে পারছি, যেখানে অনেক ধরনের কোণ তৈরি হয়েছে। আবার একটা ঘড়ির কাঁটার ক্ষেত্রে আমরা দেখি যে ঘড়ির কাঁটার যে মিনিটের কাঁটা বা সেকেন্ডের কাঁটা বা ঘন্টার কাঁটা থাকে, সেই কাঁটাগুলো কিন্তু পরস্পরের সাথে কোণ তৈরি করে। যেমন দেখি এখানে এই যে, ঠিক আছে? তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পেলাম এখানেও কোণ তৈরি হয়েছে। আচ্ছা, তাহলে কোণ সম্পর্কিত কিছু ধারণা আমরা অবশ্যই পেলাম। তোমরা আবার এখান থেকে দেখে নাও কোন বিষয়টা কি, সুন্দর করে দেখে নাও। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা তো কোণ সম্পর্কে কিছু ধারণা পেলাম, কিন্তু এই কোণগুলো কত ধরনের হতে পারে সেই বিষয়গুলো কিন্তু আমাদের জানা উচিত। আমরা কিন্তু এখন জানতে পারবো কোণগুলো কত ধরনের হতে পারে। তার আগে আমরা একটা কাজ করি। যেমন আমরা এমন একটা পেজ নিলাম, যে পেজটা দেখা যাচ্ছে 4টি বাহু আছে এখানে। ওই যে আমরা রেখার কথা বলেছিলাম, ঠিক 4টি রেখা এখানে আছে চারপাশে, এবং এটা দেখতে 4টি দৈর্ঘ্য প্রায় একই রকম। যদি আমরা এটাকে একটা ভাঁজ করি আড়াআড়ি, তাহলে কি হয়? আমরা আড়াআড়িটাকে ভাঁজ করলাম, তোমরা নিশ্চয়ই খেয়াল করছো। এর পরবর্তীতে আমরা আবার একটা আড়াআড়ি ভাঁজ দেব, আমরা আর একটা আড়াআড়ি ভাঁজ দিলাম। তাহলে আমরা এই যে এমন একটা আকৃতি পেলাম। এই আকৃতি অনুসারে আমরা যদি এটাকে খুলে ফেলি, তাহলে দেখো কেমন একটা শেপ তৈরি হয়েছে। দেখো এই শেপটাকে আমরা যদি একটু দাগ দেওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা কেমন একটা আকৃতি পাই। আমরা একটু দেখি এটা কেমন আকৃতি হয়। দেখো আমার ছোট্ট সোনামণিরা, তোমরা এই বিষয়টাকে ভালো করে খেয়াল করো। যখন এই কাগজটাকে আমি দুই ধরনের ভাঁজ দিলাম, এখানে 4টি অংশ তৈরি হলো, এবং 4টি অংশেই দেখো কোণের মতো অংশ তৈরি হয়েছে। এই যে যে প্রথম অংশটা আমি দাগ দিলাম, এখানেও কিন্তু একটা কোণ দেখা যাচ্ছে। এই ধরনের কোণকে আমরা বলবো সমকোণ। তোমরা এই সম্পর্কে আপাতত এই ধারণাটাই লাভ করলে তোমাদের চলবে যে এখানে আমরা যেটা তৈরি করলাম সেটা হচ্ছে একটা সমকোণ। কিন্তু কখনো কখনো কোণের পরিমাণ এই সমকোণ থেকেও বড় হতে পারে, আবার কখনো কখনো কোণের পরিমাণটা সমকোণ থেকেও ছোট হতে পারে। এবার আমরা দেখি যে কিভাবে এটা সমকোণের থেকে ছোট হতে পারে। ছোট্ট সোনামণিরা একটু খেয়াল করো, দেখো এখানে আমি মাঝ বরাবর একটা টান দিয়েছি। এই টানটা দেওয়ার জন্য এখানেও একটা কোণ তৈরি হয়েছে। তাহলে আগে যে কোণটা ছিল সেই কোণের থেকেও কিন্তু এই কোণটা ছোট হয়ে গেল। এর আগে আমি বলেছিলাম এই 4টি ভাঁজ দেওয়ার কারণে যে কোণটি তৈরি হলো সেই কোণটি হচ্ছে সমকোণ। এবার যখনই আমি সমকোণ থেকে এটাকে ছোট করে দিলাম, তখন সেটা হয়ে গেল একটি সূক্ষ্মকোণ। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা এটা বুঝতে পেরেছো, এটা একটা সূক্ষ্মকোণ। আবার যদি এটাকে আমরা বৃদ্ধি করি, তাহলে এটা হয়ে যাবে একটি স্থূলকোণ। তাহলে আমরা 3 প্রকার কোণ সম্পর্কে ধারণা লাভ করতে পারি। একটা হচ্ছে সমকোণ, একটা সূক্ষ্মকোণ, একটা স্থূলকোণ। তাহলে কিন্তু তোমরা এটা বুঝতে পারলে আমি যে 3 ধরনের কোণ তোমাদের জন্য এঁকেছি, সমকোণ, সূক্ষ্মকোণ এবং স্থূলকোণ। এরপর আমরা আরেক ধরনের চিত্র সম্পর্কে জানতে যাচ্ছি, সেটা হচ্ছে চতুর্ভুজ। এই চতুর্ভুজে যা থাকবে, ভুজ মানে হচ্ছে বাহু। এবার চতুর্ভুজ বলতে বোঝানো হবে 4টি বাহু দ্বারা গঠিত এমন একটা চিত্র। তাহলে এই চতুর্ভুজে আমরা এখানে পাচ্ছি 4টি বাহু আছে। দেখো 4টি রেখা আমরা পেয়েছিলাম, ঠিক সেরকম 4টি রেখা এখানে দেওয়া আছে। এইভাবে আমরা তৈরি করতে পারলাম চতুর্ভুজ। এই চতুর্ভুজে দুটি বিষয় আজকে আমরা জানবো, একটা হচ্ছে আয়ত, একটা বর্গ।
যদি কখনো দেখি চারটি বাহুর দৈর্ঘ্যই সমান হয়ে গেছে এবং প্রত্যেকেই সমকোণ হয়ে গেছে, এর আগে আমরা সমকোণ সম্পর্কে যেমন এখন পড়লাম, তখন সেটা হয়ে যাবে একটা বর্গ। আর যদি সমকোণ হবে কিন্তু চারটি বাহুর দৈর্ঘ্যই সমান হবে না, তখন সেটা কি হয়ে যাবে, বিপরীত বাহুগুলো সমান হবে, তখন সেটা হয়ে যাবে আয়ত। এইভাবে আমরা এখান থেকে আয়ত এবং বর্গকেও চিহ্নিত করতে পারি। যেমন এটা একটা কি ছিল, এটা কিন্তু চারটি বাহু ছিল না, সুতরাং আয়ত বা বর্গের মধ্যে এটা পড়বে না। পরেরটা কিন্তু চারটি বাহু আছে, তাহলে বর্গ বা আয়ত হতে পারে, তবে কোনটা হবে, যেহেতু বিপরীত বাহু সমান আছে তাই এটাকে আমরা বলবো আয়ত, বর্গ বলবো না। আবার এই যে একটা চিত্র দেখা যাচ্ছে, এটা কিন্তু চারটি বাহুর দৈর্ঘ্য সমান, তাই এটাকে আমরা বলবো বর্গ। এইভাবে আমরা এই বিভিন্ন চিত্র সম্পর্কে ধারণা লাভ করতে পারি। এর পরবর্তীতে আমরা আরেকটা বিষয় সম্পর্কে আলোচনা করতে পারি, সেটা হচ্ছে, দেখো বন্ধুরা, এটা দেখতে কেমন, একটা গোল অংশ। ঠিক একইভাবে এই যে মগটা দেওয়া আছে, এই মগের দেখো এই অংশটা দেখতে একটু গোল অংশ। এই যে গোল, এই গোলটাকে আমরা কি বলি জানো, এটাকে আমরা বলি বৃত্ত। ঠিক সেরকম একটা বৃত্ত আমি কিন্তু ভিতরে অঙ্কন করেছি। তোমরা কি এটা খেয়াল করেছো যে আমি কিন্তু ভিতরে এরকম একটা বৃত্ত অঙ্কন করেছি? তাহলে আজকে আমরা জ্যামিতির ভিতরে জ্যামিতি পড়ার সময়ে কয়েকটা বিষয় সম্পর্কে ধারণা লাভ করলাম। প্রথমত আমরা জ্যামিতি সম্পর্কিত কিছু তথ্য নিলাম, এরপর রেখা কি, বিন্দু কি, তল কি, এই বিষয়টা সম্পর্কে জানতে পারলাম। তারপর আমরা জানতে পারলাম কোন সম্পর্কে কোন কয় প্রকার, সেই বিষয়টা সম্পর্কে আমরা জানতে পারলাম। এরপর আমরা চতুর্ভুজ সম্পর্কিত আলোচনাগুলো করলাম। চতুর্ভুজ আবার কয় প্রকার, চতুর্ভুজের দুটি প্রকার যদি এখানে দেওয়া আছে, সব প্রকারটা এখানে নেই, তবে দুই ধরনের চতুর্ভুজ সম্পর্কে আমরা এখানে জানতে পারলাম। একটা ছিল আয়ত এবং আরেকটা হচ্ছে বর্গ। এরপর আমরা যেটা শেষে জানলাম সেটা হচ্ছে একটা বৃত্ত, এবং বৃত্তটা তোমরা কিন্তু বিভিন্ন উপায়ে আঁকতে পারো, সেই কাজটা কিন্তু তোমরা বাড়িতে করবে। যেমন আমরা কিন্তু একটা এই যে পানির যে পটের ঢাকনা আছে, সেই ঢাকনাগুলো কিন্তু আমরা বৃত্ত অঙ্কন করতে পারি এখান থেকে। যেমন আমি যদি এটাকে ঘুরিয়ে এইভাবে একটা দাগ দিই এইভাবে, তখন কিন্তু এখান থেকে একটা বৃত্ত তৈরি হতে পারে। একইভাবে তোমরা বাড়িতে কিন্তু যাদের মায়েদের চুড়ি আছে, সেই চুড়ি ব্যবহার করেও কিন্তু তোমরা এইভাবে ঢাকনার মতো করে তোমরা বৃত্ত অঙ্কন করতে পারো। তবে বৃত্ত এর মাঝখানে যে বিন্দুটা থাকে আমরা সেটাকে বলি হচ্ছে কেন্দ্র। এটাকেই স্থির রেখে আমরা মূলত বৃত্তটা অঙ্কন করি, যদি আমরা অন্য কারোর হেল্প নিয়ে থাকি। যেমন বাড়িতে অনেক সময় আমরা বিভিন্ন ধরনের অঙ্কন করে থাকি, মাটিতে সেই অঙ্কনগুলো করলে পরে এরকম একটা আকৃতি তৈরি হতে পারে। তো আমার ছোট্ট সোনামণিরা, আজকে আমাদের এই পর্যন্তই রাখতে হবে, কেননা আমাদের একটা সময়ের লিমিটেশন আছে, সেই অনুসারে আমাদের কাজ করতে হয়। তো আজকে আমি তোমাদের যে বিষয়গুলো শিখালাম, সেই বিষয়গুলো বাড়িতে বসে তোমরা যদি রিভিশন করো, তাহলে বিষয়গুলো আরো সুন্দর করে তোমরা মুখস্থ করতে পারবে, তোমাদের মনে থাকবে। এবং যেসব অভিভাবক আছেন তাদের প্রত্যেকের কাছে আমার একটা বিনীত অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই আপনি সচেতন বলে আপনার বাচ্চাকে দেখাচ্ছেন, ঠিক সেইভাবেই পাশের যে বাচ্চাটা আছে তারাও যেন দেখতে পারে এবং পাশের অভিভাবকরাও যেন এই সম্পর্কে জানতে পারে, তাদেরকে এইভাবে হেল্প করবেন। সকলের জন্য সুস্বাস্থ্য কামনা করে এবং খুব তাড়াতাড়ি যেন আমরা এই করোনা ভাইরাসের যে প্রবলেম, সেই প্রবলেমটা থেকে নিজেদেরকে রেস্কিউ করতে পারি, সেই আশায় আজকে বিদায় নিচ্ছি। সকলের জন্য শুভকামনা থাকলো।